তো আজকে আমরা যেটা পড়বো হচ্ছে ফিলোসফি অফ দ্য অবজেক্ট, কেসি ভট্টাচার্যের। তাদের কাছে বুক রয়েছে, তোমরা 229 পেজ করে রাখবে। ফিলোসফি অফ দ্য অবজেক্ট কি বলছে তুমি দেখো। The philosophy of the object having the self-subsistence as I content is the assertion of the insufficiency of the science before the negation of the object as fact, which is the really science. Which is the real in science leads to the object as self-subsistent. K.C. Bhattacharya says it is the theoretical inadequacy of his approach the object. তো এখানে কিন্তু কেসি ভট্টাচার্যের দর্শনের এই ফিলোসফি অফ দ্য অবজেক্ট, এটা কিন্তু তিনি বিজ্ঞান এবং দর্শন, এই বিজ্ঞান এবং দর্শনের পার্থক্য বোঝাতে গিয়ে তিনি এখানে বলেছিলেন যে ফ্যাক্ট এবং সেলফ সাবসিস্টেন্ট অবজেক্টের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে। কি বললাম যে তিনি এই ফিলোসফি অফ দ্য অবজেক্টের প্রসঙ্গে এখানে কি বললেন যে বিজ্ঞান এবং দর্শনের এখানে একটা পার্থক্য বোঝাতে গিয়ে ফ্যাক্ট এবং সেলফ সাবসিস্টেন্ট স্বসত্তাবান বিষয় এর মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য তিনি স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন যে বিজ্ঞান কেন অপর্যাপ্ত, বিজ্ঞান কেন সব জ্ঞান দিতে পারে না। তো তিনি বলছেন যে বিজ্ঞান কিন্তু কেবল যেই ওয়ার্ল্ড অফ ফ্যাক্ট, কেবল ঘটনা জগৎ, ঘটনার যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে নিয়ে কিন্তু বিজ্ঞান আলোচনা করে। বিজ্ঞান কিন্তু কোনো একটা বস্তুকে দেখে একটা ঘটনা অবজার্ভ করে। বিজ্ঞান বলে কি যে আগুনের তাপমাত্রা কত, জল কি রাসায়নিক পদার্থ, এইগুলো কিন্তু বিজ্ঞান আলোচনা করে যে বিজ্ঞান কিন্তু সবকিছুকে অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ। তো যেটা বললাম, বিজ্ঞান কিন্তু সবকিছুকে বস্তুনিষ্ঠ, অবজেক্টিভ এবং ফ্যাকচুয়াল, ঘটনাগত এই দৃষ্টিতে কিন্তু বিচার করে থাকে। কিন্তু এখানে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। কি সমস্যা? মানুষের যে অভিজ্ঞতাগুলো হয় সেটা কিন্তু কেবল ঘটনা নয়। বিজ্ঞান যে ফ্যাক্টের কথা বলছে, কিন্তু মানুষের অভিজ্ঞতা কিন্তু কেবল ঘটনা নয়। আমরা কিন্তু কোনো কিছুকে শুধুমাত্র বাইরের বস্তু হিসাবে কিন্তু জানি না, আমরা কিন্তু তাকে অভিজ্ঞতা হিসাবে উপলব্ধি করি। শুধু ফ্যাক্ট হিসাবে কিন্তু কোনো বস্তুকে জানি না, আমরা কিন্তু সবকিছুকে অভিজ্ঞতার দ্বারাও কিন্তু উপলব্ধি করি। এই কারণেই কিন্তু কেসি ভট্টাচার্য কি বলছে যে বিজ্ঞান কিন্তু বাস্তবতার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারছে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি বলছেন কি যে সায়েন্স, বিজ্ঞান কিন্তু বাস্তবতার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারছে না। কারণ আমাদের মানুষের অভিজ্ঞতা কিন্তু কেবলমাত্র ফ্যাক্ট নয়। বিজ্ঞান যেটা বলছে সবকিছুই ফ্যাক্ট, কিন্তু মানুষের অভিজ্ঞতা কিন্তু কেবল ফ্যাক্ট নয়। আমরা কিন্তু কোনো কিছুকে শুধুমাত্র বাইরের বস্তু হিসেবে জানি না, আমাদের কিন্তু অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা হিসেবে কিন্তু সবকিছুকে আমরা উপলব্ধি করি। তাহলে সেলফ সাবসিস্টেন্ট এটা বলতে কি বোঝায়? কেসি ভট্টাচার্য সেলফ সাবসিস্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কেসি ভট্টাচার্যের মতে কোনো বিষয়কে যদি আমরা কেবল বাহ্যিক ঘটনা হিসাবে না দেখি, তাকে কিন্তু সেলফ সাবসিস্টেন্ট হিসাবে আমরা বুঝতে পারি। অর্থাৎ বিষয়ের এমন একটা দিক রয়েছে যা শুধুমাত্র বৈজ্ঞানিক তথ্য নয়, বরং আমাদের কনসাসনেস, চেতনার মধ্যেও সেটা কিন্তু উপলব্ধ হচ্ছে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন গোলাপ। গোলাপ কি বিজ্ঞানীদের কাছে কিন্তু এটা একটা গাছ, কিন্তু একজন কবির কাছে কিরকম
একজন কবির কাছে কিন্তু গোলাপ এটা কিন্তু সৌন্দর্য, প্রেম এবং অনুভূতির প্রতীক। তাহলে এই দ্বিতীয় দিকটা হলো কি, স্বসত্তাবান বিষয়, সেলফ সাবসিস্টেন্ট। তাহলে তাই বলছি যে বিজ্ঞান কিন্তু বাস্তবতার সম্পূর্ণ ব্যাখ্যাটা দিতে পারছে না। তারপর কি বলছে দেখো, it is the irrationality of our beliefs is the ultimate truth of matters of fact that leads to the more rational belief in the pure object or the self-subsistent, that shows that the object with which philosophy is concerned is not factual. It is just what is contemplated in the objective attitude. তো এখানে দর্শন, দর্শন কি করছে, ফিলোসফি, দর্শন কিন্তু কোনো বস্তু সম্পর্কে কেবল কোনো তথ্য দেয় না, দর্শন খোঁজে কি, যে সেই বস্তুটার অর্থ কি, সেই বস্তুটা আমাদের চেতনায় কনসাসনেসে কিভাবে ধরা পড়ছে। তাহলে দর্শন কিন্তু শুধুমাত্র ফ্যাক্ট গুলোকে নিয়ে আলোচনা করে না, এটা দেখো কি, যে কোনো বিষয়কে আমরা কিভাবে বুঝছি, কিভাবে কোনো বিষয়কে আমরা অনুভব করছি। অর্থাৎ বিজ্ঞান দেখে কি, যে হোয়াট ইট ইজ অ্যাজ এ ফ্যাক্ট, বস্তুটা কি, আর দর্শন দেখে আমরা বস্তুটাকে কিভাবে অভিজ্ঞতার মাধ্যম দিয়ে বুঝতে পারছি। এই দর্শন কিন্তু একদিকে অবজেক্টিভিটি, এটা মানে কি, বিষয়কে বুঝছে, কিন্তু সেটা শুধুমাত্র কোনো তথ্য ভিত্তিক নয়, এটা কিন্তু মানুষের অভিজ্ঞতা এবং চিন্তার দিকটাকেও দর্শন কিন্তু বিচার করে। বলো, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? ফিলোসফি অফ দ্য অবজেক্টের কথা বলতে গিয়ে কেসি ভট্টাচার্য বিজ্ঞান এবং দর্শনের মধ্যে যেই পার্থক্যটা করছে, সেখানে তিনি কিন্তু সেলফ সাবসিস্টেন্ট অবজেক্ট এবং ফ্যাক্টের মধ্যে একটা মৌলিক পার্থক্য স্থাপন করলেন। বলো, বোঝা গেছে এই জায়গাটা? হ্যাঁ বলো। হ্যাঁ, কনসেপ্ট অফ ফিলোসফি, ঠিক আছে, ওইভাবে তো হয় না, পুরোটাই তোমাদের পড়তে হবে। হুম, তো তোমাদের সিলেবাসে কিন্তু যে টপিক গুলো রয়েছে ওর মানে কেসি ভট্টাচার্য থেকে কিন্তু তোমাদের বিকেলালের বইতে যেটা রয়েছে ওখান থেকে সব টপিক থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো ওইটা বলতে পারবো না যে ওইটাই এটা নাকি, ওটা মানে তোমাদের সবটাই পড়তে হবে সেই জন্য, ঠিক আছে। বসন্ত কুমার লালের বইটাই যেটা রয়েছে সেটা সব জায়গা থেকে কোশ্চেন দেয় তোমাদের, তো ওইভাবে মাত্র যা যা রয়েছে ওইগুলো পড়লে কিন্তু হবে না। হুম, যেমন তোমাদের দেখো বিবেকানন্দের মায়া নেই, নেই কিন্তু সিলেবাসে, তোমাদের মায়া থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চেক করবে, বা কেসি ভট্টাচার্য থেকেও কিন্তু তোমাদের সিলেবাসে লেখা নেই সেটা আছে, কিন্তু ওখান থেকে কোশ্চেন এসে গেছে। হুম, তো তোমাদের সবটাই এটা রিলেটেবল, একটা সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। হুম, এই জন্য সবটাই করতে হবে, মানে বসন্ত কুমার লালের বইটা পড়লেই এনা, আর কিছু পড়তে হবে না। আর যেই টপিক গুলো নেই সেই টপিক গুলো তোমাদের সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি অতি গৌবা ওই বইটার মধ্যে কিন্তু রয়েছে, ইন্ডিয়ান যে পলিটিক্যাল থট ওই বইটার মধ্যে কিন্তু রয়েছে ওপি গৌবার, এই টপিক গুলো নেই এই বইটা। বলো, কিছু বলছো? হ্যাঁ, ইন্ডিয়ান পলিটিক্যাল থট ওটা, ঠিক আছে। মানে কিছু কিছু টপিক কিন্তু বসন্ত কুমার লালের বইটায় নেই, সেটা কিন্তু আবার ওই বইটাই রয়েছে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওই বইটাই রয়েছে। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু that shows that object which philosophy is concerned is not factual। তো আমি যেটা বললাম, ফিলোসফি মানে দর্শন এবং কিন্তু এখানে সায়েন্সের মধ্যে কিন্তু একটা পার্থক্য করলেন। দর্শন কিন্তু কোনো বস্তু সম্পর্কে কেবল তথ্য সংগ্রহ করে না, কোনো ফ্যাক্ট নয়, সেই বস্তুটার অর্থ কি,
চেতনায় কনসাসনেসে সেই বস্তুটা কিভাবে ধরা পড়ছে, অভিজ্ঞতায় তার তাৎপর্য কি। সেই জন্য দর্শন কিন্তু শুধুমাত্র বাহ্যিক ঘটনা বা ফ্যাক্ট নিয়ে আলোচনা করছে না, এটা দেখে কি যে কোনো বিষয়কে আমরা কিভাবে বুঝছি, আমরা কিভাবে অনুভব করছি এবং তার অর্থটা কি। ওকে, এরপর দেখো কি বলছে। Therefore, it is not a thing to be known, it is only form of objectivity, is concerned with more or less with what is called the experimental datum. Philosophy does not study the objects objectively as scientists do. তো আত্মনিষ্ঠ, এই আত্মনিষ্ঠ অভিজ্ঞতা কেন গুরুত্বপূর্ণ? কেসি ভট্টাচার্য কিন্তু এখানে বলছেন যে আমরা কিন্তু জড়, আমরা কিন্তু ম্যাটার, লাইফ, মাইন্ড সম্পর্কে যা যা কিছু বুঝছি তা কিন্তু সরাসরি বাইরের কোনো বস্তু থেকে আসে না, বরং আমরা কিন্তু আগে সেগুলোকে আমাদের নিজের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কিন্তু অনুভব করি। Presupposes that the concept of matter, life and mind must have their counterparts in certain subjective experiences and derive all their meaning from those experiences. Very very important line. আবারও বলছি, আমরা যে ম্যাটার, লাইফ এবং মাইন্ড সম্পর্কে যেগুলো বুঝছি তা কিন্তু সরাসরি বাইরের কোনো বস্তু থেকে আসে না, বরং আমরা আগে সেগুলোকে আমাদের নিজের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আগে আমাদের অনুভব করে নিতে হয়, তারপর কিন্তু আমরা সেগুলোর অর্থ তৈরি করি। যেমন আমি বলছি আগুন, আগুন কিন্তু একটা জড় বস্তু নয়, আমরা কিন্তু তাকে উষ্ণতা হিসাবে অনুভব করছি। আমাদের জীবন, লাইফ জীবন কিন্তু শুধুমাত্র কোনো জৈব প্রক্রিয়া নয়, আমরা কিন্তু তাকে বেঁচে থাকা হিসেবে অনুভব করছি। সেই রকম আমাদের মাইন্ড, মন কিন্তু কোনো চিন্তার কোনো একটা মেশিন নয় বা যন্ত্র নয়, আমরা কিন্তু মনকে আমাদের আবেগ, ভাবনা, আনন্দ, দুঃখ এই হিসেবে অনুভব করছি। অর্থাৎ বাইরের জগৎ কিন্তু আমাদের কাছে অর্থপূর্ণ হয় এবং আমাদের ভেতরের অনুভব বা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে সেটা হচ্ছে। তাই শ্রী ভট্টাচার্যের মতে কিন্তু দর্শন মূলত আমাদের ইনার এক্সপিরিয়েন্স, লিখে নাও এগুলো খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কোশ্চেন দেয় তোমাদের। কেসি ভট্টাচার্যের মতে ফিলোসফি কিন্তু মানুষের ইনার এক্সপিরিয়েন্স বোঝার চেষ্টা করছে, কারণ এখানে তৈরি হচ্ছেটা কি শুধুমাত্র আমাদের কোনো বাহ্যিক বস্তু থেকে নয়, কোনো ফ্যাক্ট থেকে নয়, বরঞ্চ আমাদের অভিজ্ঞতা থেকে সেটা হয়, আমাদের অনুভব থেকে হচ্ছে। তো এখানে একটা হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। তো তিনি কি বললেন যে কেসি ভট্টাচার্য বলছে যে আমরা যে আমাদের যে ম্যাটার, আমাদের যে লাইফ, আমাদের যে মাইন্ড এই সম্পর্কে আমরা যা যা কিছু বুঝছি সেটা কিন্তু সরাসরি কোনো বাইরের বস্তু থেকে আসছে না, বরং আমরা কিন্তু আগে সেগুলোকে আমাদের নিজের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে সেটাকে কিন্তু আগে অনুভব করি, তারপর সেগুলোর মিনিং কিন্তু তৈরি হয়, সেগুলোর কিন্তু অর্থ তৈরি হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে এখানে বললাম যে আগুন, আগুন কিন্তু শুধু একটা কোনো জড় বস্তু নয়, কোনো একটা ম্যাটার নয়, আমরা কিন্তু সেটাকে উষ্ণতা, আগুনের কি রয়েছে, উষ্ণতা রয়েছে, তাহলে আমরা কিন্তু সেটাকে উষ্ণতা হিসাবে অনুভব করছি আগুনকে। মন, আমাদের যে মন এটা কিন্তু শুধুমাত্র চিন্তার কোনো মেশিন নয়, বরং আমরা কিন্তু তাকে, মনকে কিন্তু ভাবনা, আনন্দ, দুঃখ হিসেবে অনুভব করছি। সেই রকমই আমাদের যে জীবন কিন্তু শুধুমাত্র জৈব প্রক্রিয়া নয়, এটা কিন্তু আমরা বেঁচে থাকা হিসেবে অনুভব করি। সেই জন্য তিনি বলছেন কেসি ভট্টাচার্য যে বাইরের জগৎ আমাদের কাছে অর্থপূর্ণ হয় কিভাবে, এই বাহ্যিক জগৎ আমাদের কাছে কিভাবে অর্থপূর্ণ হচ্ছে সেটা কিন্তু আমাদের ভেতরের অনুভব, আমাদের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে সেটা অর্থপূর্ণ হচ্ছে।
তাহলে দর্শন কিন্তু ফিলোসফি, তিনি কিন্তু ফিলোসফি দর্শন কিন্তু মূলত অন্তর্জগৎ, ইনার এক্সপিরিয়েন্স, এটা কিন্তু বোঝার চেষ্টা করে কিন্তু দর্শন, সায়েন্স নয়। সায়েন্স কিন্তু ফ্যাক্ট নিয়ে আলোচনা করে কেসি ভট্টাচার্যের মতে, আর ফিলোসফি কিন্তু দর্শন মূলত ইনার এক্সপিরিয়েন্স গুলো বোঝার চেষ্টা করে। কারণ আমাদের জীবনের অর্থটা তৈরি হয় শুধুমাত্র কোনো বাহ্যিক বস্তু থেকে নয়, সেটা কিন্তু তৈরি হচ্ছে কিভাবে, আমাদের অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স। বলো, ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? এরপর দেখো কি বলছে, when it is believed that there is an object outside and independent of the individual, even Kant made that mistake when he said that the thing in itself was unknown and unknowable. তো কান্ট কিন্তু একটা কথা বলেছিলেন, কেসি ভট্টাচার্য বলছে ইমানুয়েল কান্ট একটা ভুল করছেন। কান্ট কি বলেছিলেন যে থিং ইটসেলফ, এই থিং ইন ইটসেলফ কে আমরা জানতে পারি না, সস্থিত সত্তা। কারণ আমরা কি করি, আমরা শুধু জিনিসের বাহ্যিক রূপটাকে, কোনো একটা জিনিসের বাইরের রূপটাকে দেখতে পারি, আমরা আসল রূপ, থিং ইন ইটসেলফ মানে কি, কোনো একটা বস্তুর আসল রূপ। কান্ট বলছে কোনো একটা বস্তুর আসল রূপকে আমরা জানতে পারি না, আমরা কি জানতে পারি, সেই বস্তুটার বাহ্যিক রূপটাকে আমরা জানতে পারি। এটা কেসি ভট্টাচার্য বলছে যে কান্ট এখানে ভুল করছেন, তিনি মনে করছেন যে সস্থিত সত্তা কোনো বাইরের বস্তু নয়। তাহলে এই সস্থিত সত্তা, এইটা কিন্তু থিং ইন ইটসেলফ, এটা কিন্তু বাইরে কোথাও লুকিয়ে থাকা জিনিস নয়। কারণ যেটা মনে করছেন, কেসি ভট্টাচার্য বলছেন কি থিং ইন ইটসেলফ, এটা কিন্তু বাইরের কোনো জিনিস নয়, এটা কিন্তু আমাদের নিজের ভেতরের অভিজ্ঞতার মধ্যেই রয়েছে। থিং ইন ইটসেলফ, এটা কিন্তু আমাদের নিজের ভেতরের অভিজ্ঞতার মধ্যেই রয়েছে, এটা আমাদের ইনার এক্সপিরিয়েন্স। তো কান্ট এখানে কিন্তু ভুল করছেন। যেমন দুঃখ শুধুমাত্র কিন্তু একটা ঘটনা নয়, দুঃখ কিন্তু আমরা ভেতরে অনুভব করছি। তাহলে এই থিং ইন ইটসেলফ, এটা কোনো বাইরে নয়, এটা আমাদের ভেতরেরই উপলব্ধি। তাহলে কেসি ভট্টাচার্য কি বললেন, যে সত্য কখনো বাইরে নয়, আমাদের ভেতরের অভিজ্ঞতার মধ্যেই কিন্তু আমরা গভীরভাবে সেটাকে জানতে পারি, সেটা কোনো বাহ্যিক বিষয় নয়, সেটা আমাদের কিন্তু ইনার এক্সপিরিয়েন্স এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা জানতে পারি। বলো, এই কোন জায়গা ক্লিয়ার? কান্টের সাথে তার যে পার্থক্যটা কেসি ভট্টাচার্য যেটা বললেন থিং ইন ইটসেলফ এর কথা, বলো ক্লিয়ার হয়েছে এইটুকুনি জায়গা? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি, সেই জন্যই বারবার করে জিজ্ঞেস করছি, ক্লিয়ার কনসেপ্ট? ওকে, এরপর philosophy of the object then deals with the object that is intelligible only in relation to the subject that is with the self-subsistent object. What it is common to such objects and facts with which sciences deal with objectivity. What is objectivity? It is itself not a fact. It is the occasion or is the circumstances in which something is understood objectivity. তো বিষয় নিষ্ঠতা, অবজেক্টিভিটি, এটা কি? তো অবজেক্টিভিটি বা বিষয় নিষ্ঠতা, এটা কিন্তু নিজে কোনো একটা ঘটনা নয়, এটা কিন্তু এমন একটা অবস্থা বা এমন একটা পরিস্থিতি যার মাধ্যম দিয়ে কিন্তু কোনো বিষয়কে বোঝা যায়। যেমন আমি বললাম কি 2 + 2 = 4, এটা কিন্তু কোনো বাস্তব ঘটনা নয়, এটা কিন্তু এমন কিছু না যা আমরা চোখে দেখে ঘটতে দেখি। সব সময় কিন্তু এটা সত্য আমরা পাল্টাতে পারবো না, 2 + 2 = 4।
এটা কিন্তু অবজেক্টিভিটি, এটা কিন্তু কোনো ঘটনা নয়, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এটা সবার জন্য, তোমার আমার সবার জন্য কিন্তু একইভাবে সত্য। 2+2=4। তাই অবজেক্টিভিটি এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয়, এটা কিন্তু সবার জন্য ইউনিভার্সাল ট্রুথ। তাই বোঝা যায় কি, যে সব সত্য কিন্তু জিনিসকে ঘটনার মতো হতে হয় না, ফ্যাক্ট হতে হবে না। কিছু সত্য আছে যেগুলো কিন্তু ইউনিভার্সাল। The objectivity of facts is factual, not formal, but the objectivity of the self-subsistent is formal. That branch of the philosophy of the object which deals with the elaborates the self-subsistent from its logic. তো এখানে যে বলছে লজিক, কিন্তু লজিক ইজ নট আ সায়েন্স। তিনি বলছেন, কেসি ভট্টাচার্য বললেন যে লজিক কখনো সায়েন্স হতে পারে না। ভট্টাচার্যের মতে, কেসি ভট্টাচার্যের মতে কিন্তু লজিক কখনো সায়েন্স হতে পারে না। কেন? কারণ আমাদের যে ফর্মস অফ থট, এইগুলো কিন্তু লজিক কিন্তু এগুলো নিয়ে আলোচনা করে, যে যুক্তির গঠন, ধারণার সম্পর্ক, সিদ্ধান্তের বৈধতা, এগুলো কিন্তু কোনো এমপিরিক্যাল ফ্যাক্ট নয়। সেই জন্য তিনি বললেন তর্কশাস্ত্র কখনোই বিজ্ঞান হতে পারে না, এটা কিন্তু দর্শনের বিষয়। তর্কশাস্ত্র কিন্তু দর্শনের বিষয়, কারণ তর্কশাস্ত্র কিন্তু ফ্যাক্ট নিয়ে আলোচনা করে না। কি নিয়ে আলোচনা করে তাহলে? এটা কিন্তু ফর্মস অফ থট নিয়ে আলোচনা করে, যেটা ফিলোসফির বিষয়। But these logical forms may have a reference to some pure objects. These pure objects are not facts. They are objective but not factual. K.C. Bhattacharya, while speaking about these pure objects, has Plato's ideas in his mind, which are objective but not factual. These pure objects are metaphysical objects. Thus, there are two branches of the philosophy of the object, logic and metaphysics. তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল, ঠিক আছে, এই লাইনটা থেকে। তো তর্কশাস্ত্রে তিনি বলছেন কি, যে তর্কশাস্ত্রের যৌক্তিক রূপগুলো কিন্তু পিওর অবজেক্ট, এই পিওর অবজেক্টকে কিন্তু নির্দেশ করতে পারে। এবং এই পিওর অবজেক্ট কি, এটা কিন্তু কোনো ঘটনাগত নয়, কোনো ফ্যাক্ট নয়, এটা কিন্তু অবজেক্টিভিটি, বিষয়নিষ্ঠ। এগুলো কিন্তু আধিবিত্যক সত্য। প্লেটোর ধারণার সাথে কিন্তু এখানে আবার মিল রয়েছে, প্লেটোর আইডিয়াস এর সাথে। প্লেটো কি বলেছিলেন, যে আমরা যে বাস্তব জগৎ দেখি, হ্যাঁ বলে দিচ্ছি। তো এখানে পিওর অবজেক্ট, কেসি ভট্টাচার্য এই প্রসঙ্গে পিওর অবজেক্টের কথা বলছেন, যে তর্কশাস্ত্র বা লজিক, এই লজিকের যৌক্তিক রূপগুলো এটা কিন্তু পিওর অবজেক্টকে নির্দেশ করে। কেন পিওর অবজেক্টকে নির্দেশ করছেন? কারণ এই পিওর অবজেক্ট কিন্তু কোনো ফ্যাকচুয়াল জিনিস নিয়ে, ফ্যাক্টকে নিয়ে আলোচনা করে না। ফ্যাক্টকে নিয়ে তো একমাত্র সায়েন্স আলোচনা করে। এই বিশুদ্ধ বিষয় বা পিওর অবজেক্ট কিন্তু কোনো ঘটনাগত নয়, এটা কিন্তু বিষয়নিষ্ঠ, সেটা বলছে এখানে। তিনি কিন্তু প্লেটোস আইডিয়াস এর সাথে কিন্তু একটা তুলনা করছে, যে প্লেটো কি বলেছিলেন, যে আমরা যে বাস্তব জগৎ দেখি তা সবসময় কিরকম হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমাদের বাস্তব জগৎ সবসময় কি হচ্ছে, বদলাচ্ছে, চেঞ্জ হচ্ছে। যেমন একটা ফুল আজকে আছে, কালকে নেই, কিন্তু ফুলের যে সৌন্দর্য, সেটা কিন্তু, আইডিয়াটা কিন্তু কখনোই বদলায় না, এটা কিন্তু চিরন্তন হয়ে থাকে। ফুলের সৌন্দর্য রয়েছে, এই আইডিয়াটা কিন্তু চিরন্তন, কিন্তু ফুলটা আজকে আছে, আবার কালকে নাও থাকতে পারে, ঝরে যেতে পারে। একইভাবে কিন্তু কেসি ভট্টাচার্য কি বলছেন, কিছু সত্য রয়েছে যেগুলো কিন্তু বাস্তব ঘটনা নয়, ফ্যাক্ট নয়, কিন্তু তবুও সেগুলো সত্য এবং সবসময় একই থাকে, এবং এগুলোকে তিনি পিওর অবজেক্ট বলেছেন, বিশুদ্ধ বিষয় অর পিওর অবজেক্ট।
কিছু ট্রুথ রয়েছে, কিছু সত্য রয়েছে, যেগুলো কোনো বাস্তব ঘটনা বা ফ্যাক্ট নয়। মানে সব সময় ফিউচার, মানে সব সময় পাস্ট প্রেজেন্ট ফিউচার সব সময় সেগুলো সত্য, সব সময় সেগুলো একই রকমই থাকে। এগুলোকে তিনি কি বলেছেন? পিওর অবজেক্ট। আমরা ইংলিশ নামটাই জানবে, পিওর অবজেক্ট বলছেন। তাহলে বাস্তব জিনিসগুলো কিন্তু পরিবর্তন হয় এবং কিছু গভীর সত্য রয়েছে। যেমন ফুল সবসময় সুন্দর, মানে সবসময় সুন্দরই হয়, এইটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। 2 + 2 = 4, ইউনিভার্সাল ট্রুথ। কিছু জিনিস কিন্তু সবসময় একই থাকে এবং এই যে অপরিবর্তনীয়, এটা কিন্তু প্লেটোর আইডিয়ার সাথে এসি ভট্টাচার্যের পিওর অবজেক্ট, এটার সাথে কিন্তু একটা মিল রয়েছে। বলো এবার ক্লিয়ার হয়েছে কি বললাম? আচ্ছা সবার বলো, কারণ এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি। সবার ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে কিন্তু বলবে। তো কেসি ভট্টাচার্য কিন্তু এই প্রসঙ্গে কিন্তু দর্শনকে দুই ভাগে ভাগ করছেন, লজিক অ্যান্ড মেটাফিজিক্স। তোমাদের কোশ্চেন এসে গেছে, লজিক অ্যান্ড মেটাফিজিক্স। এখানে কিন্তু তিনি এই দর্শনকে কিন্তু তিনি ফিলোসফি অফ অবজেক্ট, এই বিষয় দর্শনকে তিনি দু ভাগে ভাগ করলেন, একটা কি লজিক অ্যান্ড মেটাফিজিক্স। লজিক নিয়ে আলোচনা করে, যৌতিক কাঠামো গুলোকে বিশ্লেষণ করে। আর অধিবিদ্যা, অধিবিদ্যা কিন্তু এই পিওর অবজেক্ট, এই সত্তাবান বাস্তবতা, অস্তিত্বের প্রকৃতি, ঈশ্বর আছে নাকি, আত্মা আছে নাকি, এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু মেটাফিজিক্স আলোচনা করে। তো কেসি ভট্টাচার্যের এই দর্শন কিন্তু মূলত বিজ্ঞান এবং দর্শনের সীমারেখা নির্ধারণ করার চেষ্টা করলো। এখানে বিজ্ঞান কেবল ফ্যাকচুয়াল ওয়ার্ল্ড নিয়ে ব্যাখ্যা করলো, কিন্তু দর্শন কি নিয়ে আলোচনা করলো? মানুষের চেতনা, অভিজ্ঞতা এবং স্বসত্তাবান বাস্তবতার গভীরে প্রবেশ করলো। তাই তার মতে সত্যকে সম্পূর্ণভাবে বুঝতে গেলে কি করতে হবে? কেবলমাত্র বাহ্যিক ঘটনা নয়, এখানে কিন্তু তিনি আত্মনিষ্ঠ অভিজ্ঞতাকে গুরুত্ব দিল। শুধুমাত্র বাহ্যিক ঘটনা দিয়ে হবে না, আমাদের অভিজ্ঞতাটাও কিন্তু কাজে লাগাতে হবে, আমাদের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কিন্তু সেটা করতে হবে। আত্মনিষ্ঠ অভিজ্ঞতা, সেটাকেও কিন্তু গুরুত্ব দেওয়ার কথা তিনি এখানে বললেন। বলো পুরোটা ক্লিয়ার হয়েছে? ফিলোসফি অফ অবজেক্ট, অফ দ্য অবজেক্ট, বিষয় দর্শন ক্লিয়ার? এই টপিকটা ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? আচ্ছা এবার তাহলে আমি পরের টপিকে আসি, ফিলোসফি অফ দ্য স্পিরিট। ওকে, এর পরের টপিক হচ্ছে ফিলোসফি অফ দ্য স্পিরিট, আত্মদর্শন। We shall be in a position to appreciate fully the natures of the philosophy of the spirit when we come discuss Krishna Chandra notions of subjectivity. But it would be fruitful to have some idea of it in relation to the grade of theoretic consciousness, which has the self-subsistent as its content. তো এখানে তিনি তার আত্মদর্শন, কেসি ভট্টাচার্যের আত্মদর্শন আলোচনা করতে গিয়ে তিনি কি বলছেন? এখানে কিন্তু তিনি সাবজেক্ট আমি, এবং এখানে কিন্তু এনজয়িং কনসাসনেস, আমাদের চেতনা, এই বিষয় সম্পর্কে তিনি কিন্তু আলোচনা করছেন। এবং আমরা কিন্তু বিষয় দর্শনে, যেটা আমি আগে বললাম ফিলোসফি অফ দ্য অবজেক্ট, এখানে তিনি কি বলেছিলেন? যে বিষয় বা অবজেক্ট কিন্তু এখানে প্রধান ছিল, কিন্তু এই আত্মদর্শন বা স্পিরিট, এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু প্রধান হয়ে ওঠে, নোশন অফ দ্য সাবজেক্টিভিটি। তো আত্মদর্শন কি? তার আত্মদর্শন বলতে তিনি বলছেন কি, যে আমিকে কেন্দ্র করে দর্শন চর্চা। এখানে কিন্তু কেবল বাহ্য জগৎ নয়, বরং আমি কে, কনসাসনেস কি, আমাদের চেতনা কি, আত্মা কিভাবে নিজেকে অনুভব করছে, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এখানে।
তাহলে এটা কিন্তু পিওরলি সাবজেক্টিভ, আত্মনিষ্ঠ। কেন আত্মদর্শনের প্রয়োজন? এসি ভট্টাচার্য কেন বললেন যে আত্মদর্শনের কেন প্রয়োজন রয়েছে? কোনো বিষয় বা কোনো মেটাফিজিক্যাল অবজেক্ট, কোনো বিষয় বা মেটাফিজিক্যাল অবজেক্ট কিন্তু জ্ঞাতা, আমি, এই জ্ঞাতার উল্লেখ ছাড়া কিন্তু বোঝা যায় না। অর্থাৎ আমি যে জানছে তাকে বাদ দিয়ে যা জানা হচ্ছে তাকে কিন্তু সম্পূর্ণ বোঝা যায় না। যদি আমি না থাকি তাহলে কে জানবে? তাহলে এটা বোঝা কিন্তু সম্ভব হয় না কখনোই। তো এখানে তিনি কি বলছেন দেখো, that shows that no metaphysical concept is intelligible without reference to the subjects or the spirit. In fact, within the realm of the philosophy of the object, logic deals with pure forms, which are the forms of pure objects. These pure objects from the subject matter of metaphysics. That is to say, logical activities are symbolic. It's from symbolizing the metaphysical content. Now, what do metaphysical objects signify? তো তর্কশাস্ত্র, অধিবিদ্যা মেটাফিজিক্স এবং আত্মদর্শন স্পিরিট, এইগুলোর মধ্যে সম্পর্ক কি রয়েছে? তর্ক করে, তর্ক সিম্বলিক, এটা কিন্তু সাংকেতিক, এবং এটা কিন্তু যৌতিক কাঠামো নিয়ে আলোচনা করে। লজিক, মেটাফিজিক্স করছে, এটা কিন্তু বিশুদ্ধ বিষয় বা সেলফ সাবসিস্টেন্ট যে রিয়েলিটি গুলো রয়েছে, আত্মা রয়েছে, ঈশ্বর রয়েছে, এই বিশুদ্ধ যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু মেটাফিজিক্স আলোচনা করে। এন্ড ফিলোসফি অফ দ্য স্পিরিট, আত্মদর্শন, আত্মদর্শন সেই বিষয়গুলোকে উপভোগ করছে যে জ্ঞাতা, তাকে আলোচনা করে। অর্থাৎ আত্মদর্শন মানে কি, যে সাবজেক্ট জ্ঞাতা, তার দর্শন। তাহলে এটা কিন্তু তিনি বলছেন যে কিছু বিষয়টা আমরা শুধু জানি না, আমাদের উপভোগ করতে হয়, আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করছি। আনন্দ, দুঃখ, প্রেম, আত্ম সচেতনতা, এগুলোকে কেবল কিন্তু অবজেক্ট হিসেবে দেখা যায় না, এগুলো কিন্তু আমাদের ইনার এক্সপিরিয়েন্স, এবং এটাই হচ্ছে কিন্তু চেতনা। তো এখানে কিন্তু তিনি আবার ভট্টাচার্য কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ধারণা ব্যবহার করছেন, সেগুলো কি কি? সেলফ সাবসিস্টেন্ট। তিনি কি বলছেন? Now, what to do metaphysical objects signify? Metaphysical concept cannot be the symbol of faith because they are self-subsistent. Thus, they can be symbols only of contents that are enjoying, lived, and enjoying understanding of a content means and awareness of it as symbolized. হ্যাঁ, কিছু বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, আমি জাস্ট রিডিং করছিলাম। তো তিনি কি বলছেন যে তিনি কিন্তু এখানে সেলফ সাবসিস্টেন্ট এবং সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, এটার মধ্যে কিন্তু এখানে আবার পার্থক্য করছেন। কি বললাম, কেসি ভট্টাচার্য এখানে কিন্তু সেলফ সাবসিস্টেন্ট, স্বসত্তাবান বিষয় এবং সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, এটার মধ্যে কিন্তু পার্থক্য করেছেন। তো আমরা জানি যে সেলফ সাবসিস্টেন্ট মানে কি, কেসি ভট্টাচার্য কি বলেছেন, যে এমন একটা বিষয় যেটা পুরোপুরি বাহ্যিক বিষয় বা কোনো বাহ্যিক ঘটনা নয়, এবং এটা কিন্তু কোনো ব্যক্তি নির্ভর নয়। সেলফ সাবসিস্টেন্ট মানে কি, এটা কিন্তু কোনো বাহ্যিক ঘটনা নয় বা সম্পূর্ণভাবে ব্যক্তি নির্ভর নয়। তো তিনি এখানে সেলফ সাবসিস্টেন্ট মানে কি বলছেন, এটা হচ্ছে এমন একটা বিষয় যা আমরা চিন্তা বা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে বুঝি। এটা কিন্তু শুধুমাত্র আমাদের ব্যক্তিগত অনুভূতি নয়, বরং একটা কিছু যেটাকে আমরা স্থায়ী বা সার্বজনীন, ইউনিভার্সাল ট্রুথ হিসেবে যেটাকে ধরা যায়। তাই এখানে কিন্তু অবজেক্ট বা
সাবজেক্টের সাথে কিন্তু একটা সম্পর্ক থাকে। এখানে কিন্তু তিনি বলছেন যে অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকে। তাহলে সেলফ সাবসিস্টেন্ট বিষয় এটা হলো কিন্তু এমন এক ধরনের বাস্তবতা যেটা কিন্তু জ্ঞাতার সঙ্গে সম্পর্কিত হলেও সম্পূর্ণ এটা ব্যক্তিগত নয়, কিছুটা কিন্তু অবজেক্টিভিটিও এখানে থাকছে। এইটুকু জায়গা ক্লিয়ার হয়েছে। তিনি কি বলছেন এখানে সেলফ সাবসিস্টেন্ট মানে? দেন বলছে কি সত্তা বিং বা হ্যাঁ বলে দিচ্ছি। তো তিনি এখানে কিন্তু সেলফ সাবসিস্টেন্ট এবং সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স এটার মধ্যে কিন্তু পার্থক্য করলেন। ফিলোসফি অফ দ্য স্পিরিট এ কিন্তু তিনি সেলফ সাবসিস্টেন্ট এবং সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স এর মধ্যে একটা পার্থক্য করলেন। তো তিনি বললেন কি সেলফ সাবসিস্টেন্ট বলতে কি বোঝাচ্ছেন তিনি, যে সেটা একটা বিষয় যা কিন্তু পুরোপুরি কোনো বাহ্যিক ঘটনা নয়, এটা কিন্তু সম্পূর্ণ কোনো আমাদের উপর ব্যক্তি নির্ভর নয়। সেলফ সাবসিস্টেন্ট মানে এটা কোনো বাহ্যিক ঘটনা নয় বা এটা সম্পূর্ণভাবে ব্যক্তি নির্ভর নয়। তাহলে এটা কিন্তু এমন একটা বিষয় যা আমরা কিন্তু চিন্তা বা আমাদের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে বুঝি, শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং তা স্থায়ী এবং যেটাকে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে ধরা যায়। তাই কিন্তু তিনি বললেন যে অবজেক্ট এবং সাবজেক্টের সাথে কিন্তু এখানে একটা সম্পর্ক করলেন, কারণ এখানে অবজেক্ট থাকতে হবে, শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে জানা যাবে না, কিছুটা কিন্তু আমরা অবজেক্টিভিটি এই হিসাবে জানতে পারি। তাহলে এখানে কিন্তু তিনি অবজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি এর সাথে কিন্তু একটা সম্পর্ক করলেন। তাহলে সেলফ সাবসিস্টেন্ট মানে কি বোঝালেন, যে এমন এক ধরনের বাস্তবতা যা জ্ঞাতার সাথে সম্পর্কিত হলেও সম্পূর্ণভাবে ব্যক্তিগত নয়, এতে কিছুটা কিন্তু অবজেক্টিভিটি বিষয়গততা এটা কিন্তু বজায় থাকছে। বলো এবার ক্লিয়ার হয়েছে? দেন হচ্ছে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অর বিং বলতে তিনি কি বলছেন, কেসি ভট্টাচার্য বিং অর সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বলতে কি বলছেন, যেটাকে শুধুমাত্র ভেতরে অনুভব করা যায়, বাইরে থেকে কোনো কিছুকে বোঝা যায় না। এখানে কিন্তু এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অর বিং বা সত্তা, এখানে কিন্তু কোনো অবজেক্ট বা বাহ্যিক বিষয় নেই, এটা কিন্তু আমাদের নিজের ভেতরের অভিজ্ঞতা। তাই এটি কিন্তু শুধুমাত্র অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। যেমন আমাদের দুঃখ, আমি কিন্তু বলতে পারবো না আমার কিরকম দুঃখ রয়েছে বা আমার মধ্যে আনন্দ, এগুলো কিন্তু আমাদের অনুভূতি, এগুলো কিন্তু তুমি বাইরে দেখাতে পারবে না, ভেতরে অনুভব করতে পারবে। তাহলে গুণ হলো এমন অস্তিত্ব যা শুধুমাত্র আমাদের অন্তর জগতে অনুভূত হচ্ছে, বাহ্যিক ভাবে কিন্তু দেখা যায় না। তারপর বলতে দেখো, the whole thing can be understood in a simpler manner by emphasizing the difference between self-subsistence, the content of the philosophy of the object and reality, যেটা বললাম, and the content of the philosophy of the subject. The consciousness of the self-subsistent is consciousness of objectivity in relation to the subject. তো এখানে কিন্তু অবজেক্টের সাথে সাবজেক্টের একটা সম্পর্ক রয়েছে সেলফ সাবসিস্টেন্টের, and it is an awareness in the objective attitude, but the self subsistent is not the real, এটা কিন্তু রিয়েল নয়। How can we have a consciousness of reality? This we cannot have in objective attitude, because reality can only be realized, enjoyed, understood. An objective relation between a subject and the object can give us a content which it is self-subsistent, but reality can only be felt or realized. This is an enjoying activity of the subject. This is what forms the subject matter of the philosophy of the spirit.
তো তিনি বলছেন যে এই যে রিয়েল, এই যে সত্তা, এই সত্তাটা রিয়েলিটি যেটা, সেটাকে কেন অবজেক্ট হিসেবে জানা যায় না? যেমন আমি আমি বাইরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না, আমি যখন নিজেকে অনুভব করছি তখন আমি নিজেকে অবজেক্ট হিসেবে দেখি না, আমি কিন্তু নিজেকে সাবজেক্ট হিসেবে ধরি। আমি নিজের দুঃখকে কিন্তু কোনো একটা অবজেক্ট হিসেবে ধরছি না, আমার দুঃখ কোনো অবজেক্ট নয়, কোনো বস্তু হিসেবে দেখি না দুঃখকে, আমি তো দুঃখটাকে অনুভব করছি। এবং এই অনুভবটাই কিন্তু ফিলোসফি অফ দা স্পিরিট, সাবজেক্ট ম্যাটার, আত্মদর্শনের মূল বিষয়। This enjoying consciousness has always a reference I, and enjoying understanding of a content can be called introspection. আমরা পড়েছি, আমরা যখন মনোদর্শন পড়ি এটা আমরা জানি যে ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন কি, অন্তর্দর্শন কি, যে সহজ ভাবে এটা দিয়ে কোশ্চেন এসে গেছে তোমাদের কেসি ভট্টাচার্যের ইন্ট্রোস্পেকশন। তো অন্তর্দর্শন কি, সহজ ভাবে হলো কি যে নিজের ভেতরের দিকে তাকানো। এটাকে কিন্তু অন্তর্দর্শন বলা হয়। ভট্টাচার্য, কেসি ভট্টাচার্য কি বললেন, যে আমরা যখন কোনো বিষয়কে বাইরে থেকে দেখি না, লিখবে খাতায় এগুলো, লেখো, আমরা যখন কোনো বিষয়কে বাইরে থেকে দেখি না, লেখা হলে বলবে। আমি একটু লিখিয়ে এটা কি বলছেন কেসি ভট্টাচার্য। লেখো, আমরা যখন কোনো বিষয়কে বাইরে থেকে দেখি না, বরং নিজের মন এবং অনুভবের ভেতরে, যখন আমরা সেই বিষয়টিকে অনুভব করি, সেটাই হচ্ছে ইন্ট্রোস্পেকশন আর অন্তর্দর্শন। তাহলে এই দেখাটা কিন্তু কোনো বাহ্য জগৎকে দেখা নয়, এটা কি, এটা কিন্তু নিজের ভেতরের আমাদের চিন্তা, আমাদের অনুভব। তাহলে আমি কি অনুভব করছি সেটাকে যখন আমি সরাসরি ভাবে জানতে পারি, সেটাই হচ্ছে কিন্তু কেসি ভট্টাচার্য এখানে সেটাকে ইন্ট্রোস্পেকশন বলছে। আমি কেন দুঃখিত সেটা আমি কিন্তু বাইরে বোঝাতে পারবো না, কিন্তু আমি নিজে নিজে সেটা কিন্তু ভেতরে অনুভব করছি, এবং সেই অনুভবটাকেই বলা হয় কি, ইন্ট্রোস্পেকশন। কেসি ভট্টাচার্য claims that introspection represents the clearest form of spiritual or subjective activity. Its content is not the body, which is factual, not the mental, which may at least give self-subsistent forms, and its content I, and as such it involves an absorption of the objective attitude, and is understood as what the object is not. তাহলে এখানে তিনি বলছেন কি যে ইন্ট্রোস্পেকশন এটা কিন্তু আমাদের নিজের চেতনা বা নিজের কনসাসনেস, নিজের চেতনার দিকে যখন মনোযোগ ফিরিয়ে গিয়ে নিজের অনুভবকে সর্বোপরি যখন আমাদের উপলব্ধি হয়, তাহলে কি বললাম, অন্তর্দর্শন হলো কি, যে নিজের চেতনার দিকে মনোযোগ তখন নিজের অনুভবকে আমরা সরাসরি উপলব্ধি করতে পারি, কোনো বাহ্য জগৎকে পর্যবেক্ষণ নয়। যখন আমরা নিজের চেতনার দিকে মনোযোগ দিয়ে, কনসাসনেসের দিকে মনোযোগ দিয়ে নিজের অনুভবকে সরাসরি যখন আমরা উপলব্ধি করতে পারি, সেটাই কিন্তু ইন্ট্রোস্পেকশন। And in fine, the philosophy of the spirit is contemplation in the purely subjective attitude, in contrast to the purely objective related
object attitude of science or the subject the philosophy of the object. তো এখানে তিনি কিন্তু বলছেন কি যে এটা আমাদের দেহ এবং মন, দেহ এবং মন কেন আত্মদর্শনের বা ফিলোসফি অফ দ্য স্পিরিট আত্মদর্শনের চূড়ান্ত কেন বিষয় নয়। কেসি ভট্টাচার্যের আত্মদর্শনে ফিলোসফি অফ দ্য স্পিরিটে দেহ মন কিন্তু সত্য নয়। কেন দেহ চূড়ান্ত নয়? দেহ হলো কি বাহ্যিক জিনিস, দেহকে আমরা দেখতে পারি, এটা কিন্তু বিজ্ঞানের বিষয়, এটা কিন্তু স্পিরিট আত্মদর্শনের বিষয় নয়। মনও চূড়ান্ত নয়, কেসি ভট্টাচার্যের কাছে দেহ চূড়ান্ত নয়, মনও চূড়ান্ত নয়, মাইন্ড অ্যান্ড বডি এইগুলো কেসি ভট্টাচার্যের কাছে চূড়ান্ত নয়। মন কেন চূড়ান্ত নয়? মন যদিও আমাদের ইনার বা ভেতরের জিনিস, তবুও আমরা এটাকে কিন্তু অনেক সময় চিন্তা বা অবজেক্ট হিসেবে বিশ্লেষণ করি, সেই জন্য কিন্তু মনও পুরোপুরি আত্মনিষ্ঠ নয়। লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, মনও কিন্তু তার কাছে আত্মনিষ্ঠ নয়, কারণ মনকে আমরা কিন্তু অনেক সময় অবজেক্ট হিসেবে বিশ্লেষণ করি, সেই জন্য মনও কিন্তু পুরোপুরি আত্মনিষ্ঠ নয়। তাহলে আসল বিষয়টা কি? আসল বিষয়, হ্যাঁ বলে দিচ্ছি, কেসি ভট্টাচার্যের কাছে কিন্তু দেহ এবং মন চূড়ান্ত নয়, এবং দেহ মন কিন্তু সত্য নয়। কেন? কারণ দেহ হলো কিন্তু বাহ্যিক জিনিস, দেহকে আমরা দেখতে পারি, এটা কিন্তু সায়েন্সের বিষয়, এটা কিন্তু আত্মদর্শনের বিষয় নয়। সেই জন্য কিন্তু মাইন্ড অ্যান্ড বডি কিন্তু তার কাছে সত্য নয়। তাহলে কি বলছেন যে আসল কি, আসল বিষয়টা তাহলে কি? কেসি ভট্টাচার্যের কাছে কিন্তু আসল বিষয়টা কি? এটা হচ্ছে কিন্তু আমি। কেন আমি? এটা কিন্তু আমি মানে কি? এটা হলো কিন্তু নিজের ভেতরের সরাসরি আমি নিজেকে কিন্তু অনুভব করতে পারি, আমি কিন্তু শুধু নিজেকে চিন্তা করি না, আমি নিজেকে অনুভব করতে পারি। There is the consciousness of an over personal self. আমি কিন্তু নিজেকে অনুভব করতে পারি, তো আমি কিন্তু আসল, আসল বিষয়টাই হচ্ছে কিন্তু আমি। তাহলে আত্মদর্শন ফিলোসফি অফ দ্য স্পিরিটে তিনি কি বলছেন যে আমি হচ্ছে আসল, কারণ দেহ এবং মন, মাইন্ড এবং বডি, এটাকে কিন্তু আমরা অবজেক্ট হিসেবে দেখা যায়, অবজেক্ট বিষয়, কিন্তু আমি কিন্তু শুধু ভেতরের সরাসরি অভিজ্ঞতা হিসেবে নিজেকে আমি কিন্তু অনুভূত করতে পারি বা অভিজ্ঞতা করতে পারি নিজেকে। বলো, ক্লিয়ার হয়েছে? এই দেখো এই লাইনটা, in fine, the philosophy of the spirit is contemplation in the purely subjective attitude, in the contrast to the purely objective, related objective attitude, science or the subject, the philosophy of the object. We can say now the study of all content enjoyed in explicit reference to the subject Ami. I may be called the philosophy of the spirit. আত্মদর্শনের মূল জায়গাটাই কি? যে আমি, আমি হচ্ছে কিন্তু আসল সত্য, আই। If we analyze this enjoying awareness of the spirit, we find that something else is also enjoyed along with the subjects and enjoyed in reference to it. কেসি ভট্টাচার্য speaks about in three grades, এই গ্রেডগুলো লিখে নেবে। আত্মদর্শনের তিনটে গ্রেডের কথা বলছেন, ফার্স্ট লেখো, যদি কোশ্চেন আসতে পারে। ফার্স্ট গ্রেড, ফার্স্ট যাদের কাছে বই নেই তারা লিখবে। ফার্স্ট, দেয়ার ইজ দ্য এনজয়িং অ্যাওয়ারনেস অফ দ্য সাবজেক্ট অ্যাজ এমবডিড। কেসি ভট্টাচার্য ফিলোসফি অফ দ্য স্পিরিটের তিনটে গ্রেডের কথা বলেছেন। ফার্স্ট গ্রেড কি? There is the enjoying awareness of the subject as embodied. স্থূল দেহরূপে আত্মচেতনা, এখানে
মানুষ নিজেকে দেহ হিসাবে অনুভব করে, যে আমি অসুস্থ, আমি ক্ষুধার্ত, মানুষ নিজেকে দেহ হিসাবে অনুভব করে। Then there is the consciousness of other. হ্যাঁ বলে দিচ্ছি ফার্স্ট। বলে দিচ্ছি ফার্স্ট পয়েন্ট লিখবে there is the enjoying awareness of the subject awareness of the subject as embodied. There is the enjoying awareness of the subject as embodied. আগে ইংলিশে লিখে নাও, বই না থাকলে ইংলিশে লিখবে। তো এখানে কি বলছে যে এখানে মানুষ নিজেকে দেহ হিসাবে অনুভব করে, যে আমি হচ্ছে অসুস্থ রয়েছি, আমি হচ্ছে ক্ষুধার্ত, মানে নিজেকেই দেহ হিসেবে অনুভব করছে, সেটাই হচ্ছে কিন্তু সাবজেক্ট অ্যাজ এমবডিড। স্থূল দেহরূপে আত্মচেতনা, স্থূল দেহরূপে আত্মচেতনা, এটা হচ্ছে বেঙ্গলি হচ্ছে কি স্থূল দেহরূপে আত্মচেতনা, যখন মানুষ নিজেকেই দেহরূপে অনুভব করছে। সেকেন্ড পয়েন্ট, there is the consciousness of other selves. There is the consciousness of other selves. অন্য আত্মার চেতনা, অন্য আত্মার চেতনা, এখানে মানুষ বুঝতে পারে যে অন্য আদার যারা রয়েছে, অন্যরা রয়েছে, তাদেরও কিন্তু কনসাসনেস রয়েছে, চেতনা রয়েছে। আমি শুধু নিজেকে নয়, অন্যকেও কিন্তু কনসাস বিং হিসেবে অনুভব করছি। শুধু আমি নিজেকে নয়, অন্যকেও, অন্যের মধ্যেও, তোমাদের মধ্যে, সবার মধ্যে চেতনা রয়েছে, সেই কনসাসনেস বিং হিসেবে অন্যকেও কিন্তু অনুভব করছি। সেকেন্ড পয়েন্ট, কনসাসনেস অফ আদার সেলফ। হ্যাঁ বলো মৌসুম। বলে দিচ্ছি। একদম একদম সেগুলোতে এটাই বললাম যে মানুষ বুঝতে পারছে যে অন্যদেরও অন্য মানুষের মধ্যে কিন্তু চেতনা রয়েছে, মানুষ কিন্তু বুঝতে পারছে কি অন্যদেরও চেতনা রয়েছে। আমি শুধু নিজেকে নয়, যখন অন্যদেরও কনসাসনেস বিং হিসেবে অনুভব করব, সেটাই হচ্ছে কি কনসাসনেস অফ আদার সেলফ। ওকে, এর পরের পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ দ্য কনসাসনেস অফ অ্যান ওভার পার্সোনাল সেলফ। দেয়ার ইজ দ্য কনসাসনেস অফ অ্যান ওভার পার্সোনাল সেলফ। দেহাতিরিক্ত বা আধ্যাত্মিক আত্মার চেতনা, দেহের অতিরিক্ত বা দেহাতিরিক্ত বা আধ্যাত্মিক আত্মার চেতনা। There is the consciousness of an over personal self. সব থেকে সর্বোচ্চ স্তর এটাই, দেহের অতিরিক্ত আত্মার চেতনা। এখানে কিন্তু সেলফ বা আত্মা নিজেকে কিন্তু দেহের সীমার বাইরে অনুভব করছে, এবং এটা কিন্তু ধর্মীয়, এটা কিন্তু আধ্যাত্মিক, ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস। সেটাকেই বলা হচ্ছে কি দেয়ার ইজ দ্য কনসাসনেস অফ অ্যান ওভার পার্সোনাল সেলফ। বলো। এটা কিন্তু সর্বোচ্চ স্তর, দেহের অতিরিক্ত বা আধ্যাত্মিক আত্মার চেতনা। এটা কিন্তু ভট্টাচার্য কি বলছেন, এটা কিন্তু সর্বোচ্চ স্তর। এখানে আত্মা কিন্তু নিজেকে দেহের সীমার বাইরে অনুভব করছে, আত্মা নিজেকে কিন্তু দেহ ছাড়া নিজেকে অনুভব করছে, দেহের সীমার বাইরে অনুভব করছে। ট্রান্সেন্ডেন্টাল, অতীন্দ্রিয় কনসাসনেস, ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস, দেহের সীমার বাইরে, আত্মা নিজেকে দেহের সীমার বাইরে অনুভব করছে, আর ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস বলা যায়।
তাহলে এই লাস্ট যে চেতনার কথা বললাম এটাকে কিন্তু ধর্মীয় চেতনাও বলা যায়। লাস্ট যে চেতনার কথা বললাম ধর্মীয় চেতনা, এটা কিন্তু আত্মদর্শন, ফিলোসফি অফ দ্য স্পিরিট। এই আত্মদর্শনের কিন্তু সর্বোচ্চ রূপ কোনটা? ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস অর ধর্মীয় চেতনা বলা যায়। এখানে কিন্তু আমি নিজেকে আর কোনো সীমাবদ্ধ ব্যক্তি হিসেবে নয়, আমি নিজেকে কোনো সীমাবদ্ধ ব্যক্তি হিসেবে নয়, বরং আধ্যাত্মিক আধ্যাত্মিক সত্তা হিসেবে কিন্তু এই স্টেজেই উপলব্ধি করব। There is the consciousness of an over personal self. The last is what can be called the religious, এটা বললাম। The last is what can be called the religious form of the spiritual or subjective consciousness. এটাকে কিন্তু ধর্মীয় চেতনাও এই জন্য বলা হচ্ছে, রিলিজিয়াস ফর্ম। তারপর thus we find that the philosophy of the subject with its various grades, including the study of religious consciousness, constitute the subject matter of the philosophy of the spirit. Of course, a proper appreciation of this would be possible only after a study of Krishna Chandra analysis of the notion of subjectivity. তো এখানে তিনি কি বললেন যে সাবজেক্টিভিটি, আত্মনিষ্ঠতা, এটা কিন্তু সহজভাবে নিজের ভেতরের অভিজ্ঞতা দিয়ে কোনো কিছুকে বোঝা। অর্থাৎ কোনো জিনিসকে বাইরে থেকে শুধু বস্তু হিসেবে আমি দেখবো না, বরং নিজের মনে সেটাকে কিভাবে অনুভব করতে হবে, সেটাই হচ্ছে কিন্তু মূল। তাহলে এটা কিন্তু কোনো অবজেক্টিভিটি নয়, এটা কিন্তু নিজের ভেতরের অনুভব বা অভিজ্ঞতা, আমি কিভাবে অনুভব করছি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা কি করলাম, তুমি দেখাতে কি চাইলেন এই জায়গায় যে মানুষ কেবল বাহ্য জগতের পর্যবেক্ষক নয়, সে কিন্তু অন্তর্জগৎ এটাকেও কিন্তু সে ব্যাখ্যা করছে। বিজ্ঞান বাহ্য জগৎকে ব্যাখ্যা করে এবং এই যে স্পিরিট, ফিলোসফি অফ দ্য স্পিরিট, এটা কিন্তু আমি আই এই আমির অভিজ্ঞতাকে ব্যাখ্যা করছে। মানে আমাদের ইনার যে এক্সপিরিয়েন্স, আমাদের যে আত্মদর্শন, এইটা কিন্তু এই অভিজ্ঞতাটাকে কিন্তু আমার অভিজ্ঞতাকে কিন্তু ব্যাখ্যা করছে এখানে। এবং এটা কিন্তু কেসি ভট্টাচার্যের ফিলোসফিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা। ওকে, এরপরের কনসেপ্ট ফিলোসফি অফ ট্রুথ। আচ্ছা, তোমরা কি আগে এইভাবে পড়েছিলে? মানে সবাইকে জিজ্ঞেস করছি, এইটা কিন্তু মানে কারো কারো এমএ তে থাকে এই জায়গাটা, কেসি ভট্টাচার্য পড়ানো হয়, তো তোমরা কি পড়েছিলে এইভাবে যাদের ছিল? আচ্ছা, তো তোমাদের কিন্তু নেক্সট সেটে কেসি ভট্টাচার্য খুবই ইম্পর্টেন্ট, তো সেই জন্য কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না, সেই জন্য আমি পুরোটাই বই দেখে পড়াচ্ছি তোমাদের। ফিলোসফি অফ ট্রুথ, এবার দেখো কি বলছে, রিলিজিয়াস কনসাসনেস as we have seen in the highest kind of spiritual activity, but this does not involve a theoretical denial along with the awareness of the over personal self. There is and the subject as I on the other hand this consciousness. তো তিনি এখানে ট্রুথ, সত্য, সত্য বলতে তিনি এখানে কি বলছেন, কেসি ভট্টাচার্যের দর্শনে সত্য কিন্তু এই আত্মদর্শন করলাম এবং বিষয় দর্শন করলাম, ফিলোসফি অফ দ্য অবজেক্ট করলাম এবং ফিলোসফি অফ দ্য স্পিরিট করলাম, এটার থেকেও কিন্তু এই ফিলোসফি অফ ট্রুথ এটা কিন্তু উচ্চতর স্তর। এখানে কি হয়, এখানে বলছে the subject as I on the other hand in this consciousness enjoying consciousness of I am not। তো এখানে কিন্তু আমি জ্ঞাতা এবং জ্ঞেয় বিষয়, এই দ্বৈত যে বিভাজনটা রয়েছে সেটা কিন্তু অতিক্রম করে অ্যাবসলিউট রিয়েলিটিকে কিন্তু উপলব্ধি করা যায়। তো বলছে দেখো, the content of the consciousness is truth because this consciousness is above the subject object distinction। এখানে কোন রকম সাবজেক্ট অবজেক্ট ডিস্টিংশন থাকবে না। This is the consciousness
of the absolute, that is of the truth. তো এখানে কিন্তু তিনি বলছেন যে ধর্মীয় চেতনা, এই ধর্মীয় চেতনা হলো কিন্তু সর্বোচ্চ আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই স্তরে কিন্তু আমি, এটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় না, এবং আমি নই, এইটা কিন্তু এই ধরনের অনুভব কিন্তু তৈরি হচ্ছে। আমি নই, আই অ্যাম নট, এটা কিন্তু একটা ট্রান্স ফিজিক্যাল আত্মচেতনা। লিখে নেওয়া এগুলো, এটা কিন্তু একটা আত্মচেতনা। অর্থাৎ এই আত্ম অস্বীকৃতি, আমি নিজেকে অস্বীকার করছি, আত্ম অস্বীকৃতিমূলক হলো, এটা কিন্তু কোনো আত্মবিলোপ নয়, ডিনায়াল অফ আই। কেসি ভট্টাচার্য স্পিক্স অফ দ্য পসিবিলিটি অফ দ্য কনসিয়াসনেস অফ দ্য ডিনায়াল অফ আই। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, এখনো পুরোটাই বলিনি, সেটা বুঝতে পারবে না, আমি বোঝাচ্ছি, জায়গাটাই বোঝাচ্ছি যে আমি নই। কি বলছি যে ডিনায়াল অফ আই, আমি নই, এটার অর্থ কি? এই স্তরে কিন্তু ব্যক্তি কি অনুভব করে যে আমি কোনো ব্যক্তিগত ভাবে কোনো জায়গায় সীমাবদ্ধ সত্তা নই, বরং আমি কিন্তু একটা বৃহত্তর একটা অস্তিত্বের অংশ। এখানে কিন্তু আমাদের ব্যক্তি সত্তা, এটা কিন্তু ক্ষুদ্র হয়ে যায়। তাহলে তিনি কি বলছেন যে সত্য, আগে তোমরা বলছো যে ট্রুথটা কি, ফিলোসফি অফ ট্রুথে তিনি বলছেন যে সত্য কিন্তু কোনো বস্তু নয় বা কোনো একটা ঘটনা নয়, কোনো ফ্যাক্ট নয়। এটা কি? এটা কিন্তু আমাদের চেতনার অবস্থা, আমাদের কনসাসনেসের অবস্থা, যেখানে সাবজেক্ট নেই, যেখানে অবজেক্ট নেই। এই যে এই ডুয়ালিটি, সাবজেক্ট অবজেক্ট যে ডিস্টিংশন করা হয়, যে ডুয়ালিটি, এইটা কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এই যে দ্বৈততা সাবজেক্ট অবজেক্টের মধ্যে, এটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়, কোনো ডিস্টিংশন আর থাকে না। নন ডুয়াল অ্যাওয়ারনেস, অদ্বৈত, যেটাকে বলা হয় এক অদ্বৈত চেতনা, এটাই হচ্ছে কিন্তু সত্য। বলো এইটুকুনি যারা বোঝা গেছে, কি বললাম? the content of this consciousness is truth because this consciousness is above the subject object distinction. সত্য বলতে তিনি কি বুঝিয়েছেন, এই জায়গাটা বলো বোঝা গেছে নাকি? সত্য কিন্তু কোনো ঘটনা নয়, কোনো বস্তু নয়, এটা কিন্তু কনসাসনেস বা চেতনার এমন একটা অবস্থা যেখানে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না, কোনো অবজেক্ট থাকে না, এই দ্বৈতটার কিন্তু থাকবে না। এই যে ডুয়ালিটি, সেটা কিন্তু হবে কি অদ্বৈত, নন ডুয়াল হবে, অদ্বৈত চেতনা। বলো এই জায়গাটা বোঝা গেছে? This is the consciousness of the absolute, that is the truth. The absolute is not the same as the over personal reality that is enjoyed, is purely subjective attitude. তো এখানে অ্যাবসলিউট বলতে তিনি কি বলছেন, যে এখানে পরম সত্তা বা অ্যাবসলিউট, এটা বলতে কি বোঝানো হয়েছে, যে এটা হচ্ছে এমন চূড়ান্ত বাস্তবতা, অ্যাবসলিউট হচ্ছে এমন চূড়ান্ত বাস্তবতা, সেটা কিন্তু কোনো বিষয় হতে পারে না, কোনো বিষয়ই হতে পারে না, এটা কিন্তু উভয়ের ঊর্ধ্বে, এটা কিন্তু অসীম, অবিভাজ্য এবং নিরপেক্ষ। The over-personal reality constitutes the content of religious consciousness, and religious consciousness is a process of inward, that is, it is a process in which it is not negated but enjoyed as the whole process become completely inner and subjective. তো এখানে কিন্তু তিনি আবার রিলিজিয়াস কনসাসনেস, ধর্মীয় চেতনা এবং সত্য চেতনা, এটার মধ্যে কিন্তু আবার একটা পার্থক্য করছেন। কি পার্থক্য করলেন? যে ধর্মীয় চেতনা, রিলিজিয়াস কনসাসনেস, এটা কিন্তু পুরোপুরি কি বলছে যে আমরা কিন্তু কোন একটা ব্যক্তিগত কোন ইগো নয়, আমরা কিন্তু আধ্যাত্মিক আমি, স্পিরিচুয়াল দিকটাকে গুরুত্ব দিচ্ছে, আমাদের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল দিক রয়েছে, সেই কনসাসনেসটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে,
যখন আমরা নিজেকে প্রকৃতভাবে জানতে পারি, আমরা যে আত্মা, এটা যখন আমাদের অনুভব হয় যে আসল চূড়ান্ত সেই আত্মাই, সেটা কিন্তু ধর্মীয় চেতনা। আমি শুধু একজন কোনো হিউম্যান বিং নই, আমি শুধু একমাত্র কোনো মানুষ নই, বরং আমি হচ্ছে এক বৃহত্তর অস্তিত্বের অংশ। আমি কিন্তু কোনো ব্যক্তি সত্তা নই, এটা কিন্তু ধর্মীয় চেতনার অংশ। এটাকেই তিনি বলছেন কি রিলিজিয়াস কনসাসনেস। যখন আমি জানতে পারি আমার প্রকৃত স্বরূপটাকে। আর ট্রুথ কনসাসনেস বলতে কি বোঝানো হয়? সত্য চেতনা অর ট্রুথ কনসাসনেস, এটা কিন্তু ধর্মীয় চেতনার আরো উচ্চতর স্তর। ট্রুথ কনসাসনেস এখানে কি বলছে? সাবজেক্ট অবজেক্টের মধ্যে কোনো রকম কোনো ভেদ নেই, শুধুমাত্র একটা জিনিস থাকে, সেটা কি পিওর বিং থাকে। এখানে কিন্তু আমি ঈশ্বরকে অনুভব করছি, এখানে আমি একমাত্র ঈশ্বরকে কিন্তু অনুভব করতে পারছি, ঈশ্বরের কাছে নিজেকে এক করে তুলতে পারছি। ট্রুথ কনসাসনেস। ধর্মীয় চেতনায় কিন্তু আধ্যাত্মিক এই যে স্পিরিচুয়াল আমি থাকছি, কিন্তু এই যে ট্রুথ কনসাসনেস, এখানে কিন্তু আমি এটা কিন্তু আর থাকছে না, শুধুমাত্র কোনো একটা পিওর বিং এর অস্তিত্ব রয়েছে, ঈশ্বর। আমি এক করে তুলছি। বলো, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? ট্রুথ কনসাসনেস এবং রিলিজিয়াস কনসাসনেস, এই এর মধ্যে যে পার্থক্যটা তিনি করেছেন, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? লিখতে পেরেছো সবাই? আচ্ছা, okay. The absolute cannot become an aspect of the purely subjective life. It is the highest form of theoretical consciousness, and therefore, although it is positively believed, it is understood only negative by way of symbolism. It is that is why K.C. Bhattacharya says the consciousness. লিখবে এই জায়গাটা question দেয়, the consciousness of truth. Quotation question আছে, the consciousness of truth as what is believed. লিখো, the consciousness of truth as what is believed in but not understood, either objective, either in the objective or in the subjective attitude, as not literally speakable at all but speakable only in the purely symbolistic way, and is extra religious or transcendental consciousness. এই জায়গাটা লিখে না, যাদের বই রয়েছে তারা বইয়ে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই কোটেশনটা তুলে কোশ্চেন আসে। কেসি ভট্টাচার্য এটা বলেছিলেন যে বলো, লেখা হয়েছে? লেখা বলেছিল জানো, কোটেশনটা খুব ইম্পর্টেন্ট। লেখা হয়েছে সবার? The consciousness of truth as what is believed in but not understood either in the subjective or in the subjective attitude, as not literally speakable at all but speakable only in the purely symbolistic way, is extra religious or transcendental consciousness. লেখা গেছে? এই কোটেশনটা লেখা গেছে সবার? তাহলে এখানে কিন্তু ভট্টাচার্য মতে কিন্তু সত্য দর্শন কি, ট্রুথ কি, যে এমন একটা অভিজ্ঞতা যেখানে কিন্তু আমি এবং বস্তুগুলো যে রয়েছে, আমি এবং বিষয়, সাবজেক্ট এবং অবজেক্ট, এই যে ভেদাভেদ, এইটা কিন্তু মুছে গিয়ে কিন্তু একটা শুধুমাত্র বিশুদ্ধ অস্তিত্ব,
শুধুমাত্র একটা পিওর বিশুদ্ধ অস্তিত্বের এটা কিন্তু অনুভূত হচ্ছে, একটা পিওর বিং, একটা সত্তা, এটার কিন্তু শুধুমাত্র অনুভূত হচ্ছে। তাহলে কেশব ভট্টাচার্যের সত্য দর্শন, এটা কিন্তু মূলত দর্শনের সর্বোচ্চ স্তর। যদি তোমাদের কোশ্চেন আসে, এইটা কিন্তু সব দর্শনের হচ্ছে তার সর্বোচ্চ স্তর, ফিলোসফি অফ ট্রুথ। এটা কিন্তু বিষয় দর্শনের ফিলোসফি অফ দ্য অবজেক্ট, এটা কিন্তু শেষ হয়। এবং আত্মদর্শন, ফিলোসফি অফ দ্য স্পিরিট, এখানে কিন্তু আমিও, এটাও কিন্তু শেষ হয়ে যায়। এখানে কি শেষ হলো? এখানে কিন্তু সেই ফিলোসফি অফ দ্য অবজেক্ট, বিষয় দর্শনও শেষ হচ্ছে, আবার আত্মদর্শন, ফিলোসফি অফ দ্য স্পিরিট, এটাও কিন্তু শেষ হয়ে গেল। অবশিষ্ট থাকলো কি? একমাত্র সেই পরম সত্তা, পিওর বিং। এবং এই পরম সত্তা কিন্তু কোনো ধারণা নয়, কোনো বস্তু নয়, বরং চেতনার এমন একটা স্তর যেখানে কিন্তু সব এই যে দ্বৈততা, এগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তাহলে সেই পিওর সত্তাটাই কিন্তু, বা সেটাই কিন্তু যে পিওর বিং, সেটাই কিন্তু আসল। ওকে, বলো এইটুকুনি জায়গা বলো বোঝা গেছে নাকি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় আজকে যেটা পড়ালাম আমি, তিনটে যে কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট জায়গা। কোথাও কোনো প্রবলেম থাকলে এখনই জিজ্ঞেস করবে আমাকে। আর লাইন লাইন থেকে কোশ্চেন আছে এখান থেকে, যেমন এই জায়গা থেকে কোশ্চেন চলে এসেছে তোমাদের, তারপরে এই জায়গা লজিক অ্যান্ড মেটাফিজিক্স কোশ্চেন এসে গেছে। ঠিক আছে, মানে ভেতর ভেতর থেকে অনেক রকমের কোশ্চেন রয়েছে। বলো ক্লিয়ার হয়েছে নাকি আজকে যেইটুকুনি পড়ালাম? বলো কোথাও কোনো অসুবিধা থাকলে বলতে পারো। আজকে যেটুকুনি পড়ালাম সেটুকুনি ক্লিয়ার হয়েছে। আর আমি এই জন্য তোমাদের, মানে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কয়েকটা মাত্র কোশ্চেন করালে হবে না, সেই জন্য আমি নেক্সট ক্লাসে তোমাদের কোশ্চেন অ্যান্সার সেশনটা রেখেছি। মানে আজকে যেটুকুনি টপিক পড়িয়েছি, আজকে আমরা কোশ্চেন অ্যান্সার করবো না, কারণ অনেকগুলো তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে এখান থেকে, সেই জন্য আমি নেক্সট দিন সেটা করাবো ক্লাসের সাথে। বলো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, পরম সত্যে কি বললাম যে কেসি ভট্টাচার্যের কাছে কিন্তু সত্য দর্শন মূলত ফিলোসফি অফ দ্য, দ্বারাও নিয়ে আসি, সত্য দর্শন, ফিলোসফি অফ ট্রুথ, এই সত্য দর্শন কিন্তু দর্শনের সর্বোচ্চ স্তর। এবং এখানে কি হয় যে বিষয় দর্শন, ফিলোসফি অফ দ্য অবজেক্ট, আমরা ফার্স্ট যেটা পড়লাম যে টপিকটা, ফিলোসফি অফ দ্য অবজেক্ট, এই অবজেক্ট বিষয় দর্শনের কিন্তু শেষ হয়ে যায় এই ফিলোসফি অফ ট্রুথে। এবং ফিলোসফি অফ স্পিরিট, আত্মদর্শন, এই আমিটাও কিন্তু এই স্তরে এসে শেষ হয়ে যায়। অবশিষ্ট থাকে কি? কেবলমাত্র পরম সত্তা, সেই অ্যাবসলিউট বিং। এই পরম সত্তা কিন্তু কোনো রকম কোনো ধারণা নয়, কোন রকম কোনো বস্তু নয়। তার এই পরম সত্তা কি? এটা কিন্তু আমাদের কনসাসনেসের এমন একটা স্তর, এই পরম সত্তা হচ্ছে আমাদের কনসাসনেসের এমন একটা স্তর যেখানে কিন্তু সব রকম ডুয়ালিটি, দ্বৈততা, এই যে সাবজেক্ট অবজেক্ট, এই যে ডুয়ালিটি রয়েছে, এগুলো কিন্তু সব বিলীন হয়ে যায়, এগুলো কিন্তু থাকে না আর, শুধুমাত্র সেই অ্যাবসলিউট বিংই থাকে। এটাই বললাম, এটাই হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু সত্য। ক্লিয়ার হয়েছে? আর কোশ্চেন রয়েছে? ঠিক আছে, তাহলে পরের দিন কিন্তু আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার সেশনটা করবো, কারণ আজকে অনেক কোশ্চেন করাতে হতো, সেই জন্য আমি রাখিনি কোশ্চেন অনেকগুলো, মানে অনেকটা আগে পড়িয়েছি, সেই জন্য হাতে অনেকগুলো কোশ্চেন হবে। আমি নেক্সট দিন করাবো কোশ্চেন গুলো, ঠিক আছে? অনেক টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে হবে, সেই জন্যই। ঠিক আছে, আর তোমাদের কিন্তু আমি একটা, হ্যাঁ বলছি যে তোমাদের কিন্তু আমি একদিন একটা সেশন রাখবো, ঠিক আছে? সেটা আমি বলে দেবো,
সবার সাথে আলোচনা করে কোন দিন হবে, কারণ তোমাদের অনেকেরই 7টা থেকে হয় না, এরকম টাইম একটু প্রবলেম রয়েছে। তো আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো যে কবে হবে পিওয়াইকিউ এর শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেশন। সেটা পরীক্ষার আগে হবে, তোমাদের মানে জুনে আছে নেট এক্সাম, তার আগে হবে। হুম। তো তোমরা যেগুলো পড়াচ্ছি একটু পড়তে থাকো, মানে কোনো কিছু মানে রেখে দিও না, মানে পুরোটাই পড়বে, ঠিক আছে? যা যা দিচ্ছি সেগুলো কিন্তু সেদিনই কমপ্লিট করে নেবে। এই কনসেপ্ট গুলো কিন্তু অনেকটা মানে টাফ রয়েছে, সেই জন্য যদি এখন না পড়ো তাহলে কিন্তু ভুলে যেতে পারো। মানে এতগুলো কনসেপ্ট মনে রাখা কিন্তু খুব চাপ, সেই জন্যই বলছি আগের থেকে রিভিশন করা শুরু করে দাও যা যা পড়ানো হচ্ছে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন রয়েছে তোমাদের? নাহলে